হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা ৫ মিনিটের মধ্যে শুরু করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জাস্ট কমেন্টে একটু কনফার্মেশন করুন। কমেন্টে একটু কনফার্ম করুন ইনশাআল্লাহ। কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যালো। ওকে। সো থ্যাংক ইউ হাসান এমডি ইমরুল ভাই, সবাইকে ধন্যবাদ। সো আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আর কি। তো আজকে থেকে আমাদের ৫ দিনের পাইথনের ওয়ার্কশপ শুরু হচ্ছে। সো ইনশাল্লাহ আজকে ১৯ তারিখ, আমাদের পাইথনের ওয়ার্কশপটা ২৩ এপ্রিল পর্যন্ত চলবে আর কি, ঠিক আছে? সো এই ওয়ার্কশপের মেইন উদ্দেশ্যটাই হলো যে আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে পাইথনের উপর যে কাজ করতে পারবো, এটা একটা বেসিক কনফিডেন্স যেন আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো ফর এক্সাম্পল, যারা প্রোগ্রামিং শুরু করতে চান এবং পাইথন দিয়ে শুরু করতে চান, তাদের জন্য এই ওয়ার্কশপটা অনেক কাজে লাগবে, ঠিক আছে? এবং আমরা প্রতিদিনই নতুন নতুন বিষয় শিখব। এবং আপনারা যে কোনো বিষয়ে ইনশাল্লাহ কমেন্টে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার, এবং প্রশ্নের উত্তরগুলো আমি সবার শেষে দিব, যেহেতু ক্লাস চলতে থাকবে। ক্লাস চলাকালীন আপনারা সবাই ক্লাসে মনোযোগ থাকবেন এবং পুরো ক্লাসটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? অনেক সময় সহজও লাগতে পারে, আবার অনেক সময় কঠিনও লাগতে পারে। কঠিন লাগলেও একদম শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আপনি কাইন্ডলি আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দেন, যাতে করে আপনার ফ্রেন্ডরাও যেন এই ফ্রি ওয়ার্কশপে জয়েন করতে পারে। এমনও হতে পারে যে আপনার কোনো ফ্রেন্ড আপনার এই ওয়ার্কশপ দেখে হয়তো বা সে একজন ভালো পাইথন ডেভেলপার হওয়ার স্বপ্ন দেখতে পারে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। আমাকে জাস্ট যারা যারা জয়েন করছেন তারা কাইন্ডলি উপস্থিত অথবা আই এম হেয়ার অথবা অ্যাটেন্ড এই ধরনের কমেন্টগুলো করবেন, যাতে করে, যেহেতু আমরা এই ওয়ার্কশপ শেষে আমরা সবাইকে সার্টিফিকেট দিব এবং স্পেশাল গিফট দিব। সো আপনারা যারা অ্যাটেন্ড, আই এম হেয়ার অথবা আপনি উপস্থিত আছেন, এটা যদি আপনি কমেন্টে প্রকাশ করেন, তাহলে আমরা ওখান থেকে আর কি আমরা অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমি এখন স্ক্রিন শেয়ার করব। আপনারা কাইন্ডলি বলবেন যে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা, ঠিক আছে? সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? লেখাগুলা কি স্পষ্ট কিনা একটু জানাবেন। একটু জানাবেন লেখাগুলো স্পষ্ট কিনা।
ওকে, থ্যাংক ইউ ফাইজুল ভাই। ওকে, সো আমরা যদি প্রথমে একটু দেখি যে আমাদের ওয়ার্কশপে প্রত্যেকটা 5 দিনের ওয়ার্কশপে আমরা আসলে কি কি শিখবো, ঠিক আছে, এই বিষয়টা যদি আমরা একটু দেখি। তো 5 দিনের এই ওয়ার্কশপে আমরা হলো 19 থেকে 23 এপ্রিলের মধ্যে প্রতিদিন রাত 10টার দিকেই হবে। তো আমরা ডে ওয়ানে আর কি, আজকে হলো ডে ওয়ান। আজকে আমরা পাইথনের সেট আপ অ্যান্ড ইনস্টলেশন, কোড এডিটর সেট আপ, ভেরিয়েবল অ্যান্ড প্রিন্ট, স্ট্যান্ডার্ড অফ ভেরিয়েবল রাইটিং, ইউজার ইনপুট কিভাবে নেয়, স্ট্রিং অ্যারিথমেটিক অপারেটর এবং একটা প্রবলেম সলভ করব। সেভাবে করে ডে টুতে আমরা হলো স্ট্রিং মেথডস, লিস্ট, ডিকশনারি, টাপল উইথ মেথডস, লুপ অ্যান্ড প্রবলেম সলভ। ডে থ্রিতে হলো কন্ডিশনাল স্টেটমেন্ট, ফাংশন, প্রবলেম সলভ। এবং ডে ফোরে আর কি আমরা এই ডে ওয়ান থেকে ডে থ্রি যা শিখেছি সেটার উপর বেস করে একটা ছোট প্রজেক্ট করব, ঠিক আছে। এবং ডে ফাইভে যদি আমার ডে ফোরে প্রজেক্টটা যদি সেদিন শেষ না হয়, সেটা আমরা ডে ফাইভে কমপ্লিট করে দেন এই যে আমরা যে ওয়ার্কশপ করলাম, এই ওয়ার্কশপ থেকে আসলে আমাদের অ্যাচিভমেন্ট কি হলো এবং আমাদের নেক্সট স্টেপ গুলা কি হওয়া উচিত, এই ধরনের কিছু ক্যারিয়ার ডিসকাশন আমরা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। সো সবাই আশা রাখি আপনারা 5টা দিনই কি করবেন, এই সময়টা একটু ফ্রি থেকে ক্লাসে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে। সো আমরা যদি প্রথমে ডে ওয়ানের টপিকে যাই, আমি একদম ডকুমেন্টই সাজিয়ে দিয়েছি, আমি এটা ইনশাল্লাহ আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আর কি আমি শেয়ার করে দিব, ঠিক আছে। সো ডে ওয়ানে প্রথমে আমাদের কি, আমাদের পাইথনের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। যে আসলে আমরা পৃথিবীতে তো অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, লাইক জাভা আছে, পিএইচপি আছে, সি আছে, সি প্লাস প্লাস আছে, সি শার্প আছে, ঠিক আছে, গো আছে, সেরকম অসংখ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের আশেপাশে আছে, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু পাইথন নিয়ে ওয়ার্কশপ করতেছি, সো পাইথন নিয়ে আমাদের কিছু নলেজ জানতে হবে, ঠিক আছে। তো প্রথম যেটা হলো যে পাইথনকে সাধারণত একটা হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে। ওকে, সো ল্যাঙ্গুয়েজের দুইটা লেভেল আছে, একটা হলো লো লেভেল, একটা হাই লেভেল, ঠিক আছে। সো লো লেভেলকে আমরা সাধারণত বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন হাই লেভেল, লাইক আমরা হিউম্যান যেভাবে কোড মানে পড়তে পছন্দ করি ওইটা লিখি, বাট কম্পিউটার তো বাইনারিতে আর কি কনভার্ট করে নেয়। তো এই জন্য আমরা ধরেন যে আস্তে আস্তে কি করতেছি, যত আমরা উপরের দিকে যাচ্ছি, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো কি সব আস্তে আস্তে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এটা আবিষ্কার হয় আপনার 1991 সালে, সেটা হলো গুইডো ভ্যান রজাম, তিনি আর কি এটা আবিষ্কার করে। এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন কিন্তু পাইথন টপ ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা, কারণ কি পাইথন দিয়ে অনেক কিছু করা যাচ্ছে বর্তমানে। যেমন আপনি যদি এআই মেশিন লার্নিং এর কাজ করতে যান, আপনি পাইথনের শরণাপন্ন হইতেই হবে। অনেক জায়গায় এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টে পাইথন ইউজ হচ্ছে, যেখানে জ্যাঙ্গো, ফাস্টটিপে, ফ্লাক্স ইউজ হচ্ছে। আপনি যদি ডাটা অ্যানালিসিস করতে চান, এক্সেলের পাশাপাশি পাইথন প্রোগ্রামিং দিয়ে অনেক ডাটা অ্যানালিসিস হচ্ছে। তারপর অটোমেশনের অনেক কাজ কিন্তু পাইথন দিয়ে হয়, ঠিক আছে। তারপর এরকম সাইন্টিফিক বিভিন্ন রিসার্চ, কম্পিউটিং কিন্তু আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে করে থাকি। তার মানে আমরা এখান থেকে একটা মেসেজ পেতে পারি যে আসলে আমি যদি পাইথন প্রোগ্রামিংটা ভালোভাবে শিখতে পারি এবং পাইথন দিয়ে যদি আমি যে কোনো প্রবলেম সলভ করতে পারি, আমার কিন্তু ক্যারিয়ার স্কোপটা অনেক বিশাল, ঠিক আছে, এবং ক্যারিয়ারে অনেক এক্সপ্লোরেশনের জায়গা আছে। তো এটা হলো একটা গুড নিউজ। কিন্তু দিন শেষে প্রথমে আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনি যেন পাইথনটা ঠিকভাবে শিখেন, ঠিক আছে। তারপরে আমাকে কি করতে হবে, এখন আমার কথা হলো যে আমি আমার পাইথনটা আমার পিসিতে কিভাবে ইনস্টল করব। আমি আর কি আমার ডকুমেন্টটা শেয়ার করে দিব, যেখানে আমার প্রত্যেকটা ডকুমেন্টে স্টেপ বাই স্টেপ লেখা আছে যে আপনি পাইথনটা কিভাবে সেট আপ করবেন আপনার পিসিতে। তো প্রথম স্টেপে যদি আমি দেখি যে আমি প্রথমে আর কি এই ডাউনলোডসে যাব, ঠিক আছে।
তো এই যে ইউআরএলটা আছে, ইউআরএল এ যাব, অথবা আমি গুগলে সার্চ করব পাইথন ডাউনলোড লিখে, ঠিক আছে। সো প্রথম যে ইউআরএলটা আসবে ডাউনলোড পাইথন, python.org আন্ডারে, সেখানে আমরা যাব। এই যে দেখেন python.org/downloads, এটার নিচে দেখেন আপনি ডাউনলোড পাইথন, এই যে এই ভার্সন মানে 3, এখন হলো 3.1.13.3, এই ভার্সনটা ডাউনলোড করা একটা বাটন পাবেন। তো আপনি কি করবেন, এই বাটনে ক্লিক করবেন। ওকে, সো বাটনে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা .exe ফাইল আসবে, ঠিক আছে। সো আমার আরেকটু সেকেন্ড লাগবে, একটু ওয়েট করি। সো .exe আসবে, তারপর আমি কি করব, ওপেন করব এই exe ফাইলটাকে। সো যেহেতু আমার কাছে অলরেডি ইনস্টল আছে, আপনার পিসিতে যদি ইনস্টল না থাকে এরকম ভাবে আসবে না। কিভাবে আসবে এটা যদি আমি একটু আমার এখানে দেখাই, আপনি যখন .exe ফাইলটা ওপেন করতে যাবেন এরকম একটা সিনারিও আপনার কাছে আসবে, যেখানে এখানে লেখা থাকবে হলো ইনস্টল নাও, এবং নিচে লেখা থাকবে ইউজ অ্যাডমিন প্রিভিলেজ ওয়েন ইনস্টলিং py.exe, আরেকটা কথা লেখা থাকবে অ্যাড python.exe টু পাথ। তো আপনারা যখন ইনস্টল করবেন অবশ্যই এই ইনস্টল নাওতে ক্লিক করার আগে আপনারা এই দুইটা জায়গা চেক করে নেবেন। এর জন্য আমি এখানে লিখছি দ্য বোথ শুড বি চেকড, মানে এই দুইটা অবশ্যই চেকিং অবস্থায় দিবেন, ঠিক আছে। তারপরে আপনি ইনস্টল নাওতে ক্লিক করে ইনস্টল করে ফেলবেন, কথা বুঝছেন। সো এটা আর কি আপনার একদম ইজি প্রসেস, জাস্ট খালি মেক শিওর করবেন আপনি যেন কি করেন, এই যে বোথ অপশনটাকে যেন আপনি চেকিং দিতে পারেন, ঠিক আছে। এর জন্য আমি এখানে লিখছি ওকে। এখন আপনি যখন ইনস্টল করা শেষ, তাই না, সো আপনাকে এখন কি করতে হবে, আসলে ইনস্টল হয়েছে কিনা এটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই কিভাবে করবেন, অনেকগুলো ওয়ে আছে। অনেক কমন ওয়ে হলো আপনি এই যে উইন্ডোজ অথবা আপনার ওখানে যে টার্মিনাল আছে এখানে আপনি সিএমডি লিখবেন, ঠিক আছে। সো সিএমডি লিখবেন, সিএমডি এখানে আপনি হলো পাইথন ভার্সন লিখবেন, পাইথন ড্যাশ ড্যাশ, এটা কিন্তু ডাবল ড্যাশ, ঠিক আছে, ভার্সন। সো দেখেন আমারটা একটু ওল্ড, বাট তাও বেশি ওল্ড না, 3.1.3.0, তার মানে কি আপনার পিসিতে আপনি যে ভার্সনটা ইনস্টল করছেন ওই ভার্সনটা কিন্তু আপনি যখন পাইথন ড্যাশ ড্যাশ ভার্সনটা দিছেন তখন কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আর কি আপনি চেক করবেন। যদি আপনি দেখেন, আমি আপনাকে আবার বলতেছি, যদি আপনি এই যে অ্যাড python.exe.path না দেন তখন কিন্তু আসলে আপনি এখানে এই ভার্সনটা পাবেন না, তখন আবার ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে। তো ওই কাজে আপনি না যে সিম্পলি যখন আপনি .exe ফাইলটা ওপেন করবেন এখানে অবশ্যই দুইটা চেক দিয়ে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। তাহলে এখন আমাদের পাইথন সেটআপের কাজটা ডান। সো নেক্সট আমরা যেটা করব, আমাদের তো আসলে কোড লিখবো, তাই না, কোড লেখার জন্য তো আমাদের কোনো এডিটর ব্যবহার করতে হবে। এখন এই এডিটর অনেক ধরনের আছে। সো সাধারণত আমরা কমনলি যেটা ইউজ করি আপনার ভিএস কোড ইউজ করি, আর একটা হলো পাইচার্ম ইউজ করি, ঠিক আছে। সো যেহেতু ইনিশিয়াল স্টেজ আমি ভিএস কোডটা ইউজ করব। সো ভিএস কোড ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি জাস্ট এই ইউআরএল এ যেতে পারেন অথবা ভিজুয়াল স্টুডিও কোড লিখবেন। সো ভিজুয়াল স্টুডিও কোড লিখলে দেখবেন যে এই ইউআরএল এ যাবেন, এই যে code.visualstudio.com,
এই ইউআরএল এ গেলে আপনি কি করবেন, ডাউনলোডে অথবা ডাউনলোড ফর উইন্ডোজে দিয়ে দিবেন, ঠিক আছে? তখন কি হবে, নরমালি আপনি ইএক্সি ফাইলটা ওপেন করে ইনস্টল করে ফেলবেন। এখানে আবার ওই যে ডট ওই যে চেকিং ওগুলা কোনো অপশন নাই, আপনি জাস্ট নরমালি করে ফেলবেন, ঠিক আছে? আর যদি কোথাও আটকান জাস্ট ইউটিউবে সার্চ করবেন কিভাবে আসলে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হয়। আর আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে কোশ্চেন করবেন, ঠিক আছে? ওকে, আমি একটু দেখি কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ, নাইস। এখন আমরা কি করব, আমাদের নেক্সট কাজটা হলো যে আমি কোড এডিটর নামাইছি, পাইথন নামাইছি, এখন আমি কোডটা লেখা শুরু করব, তাই না? এখন কোডটা লেখার আগে আমাদের কি করতে হবে, পাইথন ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে কিন্তু অনেকগুলো স্টেপ দিয়ে দিছি, আপনি কিভাবে আসলে মানে ইনিশিয়াল স্টেজে কি হয় আসলে, আমরা যারা একদম প্রোগ্রামিং এ নতুন আসি, তাই না? তো আমাদের কিন্তু এই যে পাইথন সেটআপে একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে? তো দ্যাটস আমি ডকুমেন্টেশনটা লিখে রাখছি এবং এটা আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে ফেলবো, যাতে করে কি করেন, আপনি যদি ভুলেও যান, আপনি এই ডকুমেন্টটা পড়ে কিন্তু খুব সহজে কি করতে পারবেন, আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? সো প্রথমে দেখেন আমি কি বলছি, আমাকে ভিএস কোড ওপেন করতে হবে, রাইট? সো ভিএস কোড কিভাবে ওপেন করবেন, আপনি সার্চে ক্লিক করবেন, অনেকগুলো ওয়ে আছে, আমি আপনাকে কমন ওয়ে, ইজি ওয়েটা দেখাচ্ছি। আপনি এখানে ভিএস লিখলে দেখবেন যে এই ভিএস কোডটা এখানে চলে আসছে। সো আমি আমার আগের ভিএস কোডটা ক্লোজ করে দিই, ঠিক আছে? সো ভিএস, আমি যদি ভিএস কোডটা ওপেন করি, এর একটু পরে চলে আসবে। সো আমার আগের ভিএস কোডের ফরমেশনটা চলে আসছে, আপনার এখানে অন্য কিছু নাও থাকতে পারে, আমি তো আগে কোড করছি, দ্যাটস এখানে আছে। সো আমরা কি করব, আগে আমরা কি করব, ভিএস কোডটা যে ওপেন করছি, ওপেন করার পরে আমরা আরেকটা কাজ করব, আমরা যে ফোল্ডারে আমাদের কোডগুলো রাখবো, ঠিক আছে, ওই ফোল্ডার, মানে আপনি এটা ডেস্কটপ হইতে পারে, এটা আপনার সি ড্রাইভ হইতে পারে, যেহেতু আমার এটা নতুন পিসি, দ্যাটস সি ড্রাইভ আমি এখনো ইয়া করি নাই, অন্য ড্রাইভ ভাগ করি নাই, ঠিক আছে? বাট আপনার তো অন্য ড্রাইভ আছে, তাই না? ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। তো এই ড্রাইভে আপনি জাস্ট একটা ফোল্ডার তৈরি করে রাখবেন, ঠিক আছে? এই ফোল্ডারের নাম দিবেন, ধরেন মনে করেন আমাদের ওয়ার্কশপ চলতেছে না, তো আপনি এখানে নাম দিবেন পাইথন ওয়ার্কশপ। তো আমি একটু বড় করি যাতে দেখতে পারেন, ঠিক আছে? তো এই যে দেখেন পাইথন ওয়ার্কশপ। এখন আমি কি করব, এই ফোল্ডারটা আমার ভিএস কোডে নিয়ে আসব, ঠিক আছে? সো আপনি যে কোনো ফোল্ডার যখন ভিএস কোডে আনতে যাবেন, তখন আপনি কি করবেন, এই উপরে মেনুতে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডারে ক্লিক করলে আপনার দেখবেন যে এরকম ডিরেক্টরি আসে, আপনার যে ডিরেক্টরিটা ওই ডিরেক্টরিতে যাইতে হবে। আমি কোথায় রাখছি, আমি আমার সালমান ফোল্ডারে রাখছি। সালমান ফোল্ডারের ভিতর এই ফোল্ডারটাকে আমি নিয়ে যেতে চাই, তাহলে এই ফোল্ডারটা আমি একবার সিলেক্ট করব, ঠিক আছে? আবার বলি, এই ফোল্ডারটা আমি একবার সিলেক্ট করব, দেন আমি সিলেক্ট ফোল্ডারে দিব। ঠিক আছে, তার মানে দেখেন এই যে পাইথন ফোল্ডারটা এখন আমার ভিএস কোডে চলে আসবে। এখন আমি কি করব, এই ফোল্ডারের ভিতর যত ফাইল ক্রিয়েট করার দরকার আছে পাইথনের, এটা আমি খুব সহজে করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন এই যে দেখেন ভিএস কোড যে আপনি নামাইলেন, এই ভিএস কোডে আসলে আপনার পাইথনটা যে ইনস্টল করছেন, ওই ইনস্টলড পাইথনটা পাইছে কিনা এটা আপনাকে চেক দিতে হবে। তো চেক দেওয়ার জন্য আপনি কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন, অথবা আপনার এখানে টার্মিনাল কথাও লেখা থাকতে পারে, টার্মিনালে ক্লিক করবেন, নিউ টার্মিনাল। তো এখানে আমি জাস্ট বরাবরের মতো পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন লিখবো। তো দেখেন আমার পাইথনটা পাইছে। তো অনেক সময় আপনার পাইথনটা নাও পাইতে পারে,
তখন আপনি কি করবেন, একটা এক্সটেনশন নামাবেন, যেটা আমি এখানে লিখে দিছি, গো টু দ্য এক্সটেনশন প্যানেল। তাহলে এক্সটেনশন প্যানেল কোনটা? এই যে দেখেন আমার এখানে যে এক্সপ্লোরার আছে, দেখেন সার্চ, সোর্স কন্ট্রোল, রান এন্ড ডিবাগ, এই যে সবার শেষের যে অংশটা, যেটা আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস এক্স চাপলেও আসবে, প্রেস করলে আসবে, তখন আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট কি করবেন, পাইথন লিখবেন। তো এটা কোন একটা সমস্যা হচ্ছে, পাইথন লিখলে কি হবে, আপনার এখানে এটা আসবে পাইথন বাই মাইক্রোসফট, জাস্ট খালি ওইটাতে ক্লিক করে আপনি ইনস্টল করবেন, ঠিক আছে? সো আমার অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে? সো এক্সটেনশন যদি আপনার টার্মিনালে যখন পাইথনটাকে না পাবে তখনই আপনি এটা করবেন, ঠিক আছে? ওকে, সো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে ফোল্ডারটা এখানে নিয়ে আসলাম, এই ফোল্ডারে আমি একটা পাইথন ফাইল তৈরি করব। সো পাইথন ফাইল তৈরি করার নিয়ম হলো, আপনাকে ডট পাই দিয়ে, এই যে দেখেন ডট পাই এক্সটেনশন দিয়ে আপনাকে পাইথন ফাইল তৈরি করতে হবে, ঠিক আছে? এবং অলওয়েজ মাথায় রাখবেন, একটা মিনিংফুল নাম দিবেন এবং একটা ইজি নাম দিবেন, ঠিক আছে? মিনিংফুল এবং একটা ইজি নাম, ঠিক আছে? সো আমি এখানে ধরেন যে আজকে যেহেতু আমাদের মেইন বিষয়বস্তু হলো ডে 1, ঠিক আছে? সো আমি ডে 1 আন্ডারস্কোর ডট পাই, ডে আন্ডারস্কোর 1 ডট পাই, ঠিক আছে? তো আমার ডে 1 এর যত কোড আছে সব আমি এখানে কি করব, এখানে আমি লিখব, ঠিক আছে? ওকে, তো আমি এখন যেটা করি, আমি একটু ফন্ট সাইজটা বড় করে দেই যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। 26 করে দেই। আর একটা জিনিস বলি, এই যে সেটিংসে যাবেন, সেটিংসে, এই যে সেটিংসে নিচে একদম বাম পাশে সেটিংসে গিয়ে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। আর আমি অটো সেভটা এনাবল রাখছি, কারণ কি আপনি যখন কোড লিখবেন আপনার কোডটাকে কিন্তু অলওয়েজ সেভ করতে হবে, ঠিক আছে? সো যদি আপনি সেভ না করেন, আপনি যে আউটপুটটা পাওয়ার কথা ছিল ওইটা পাবেন না, ঠিক আছে? এই জন্য আমি বারবার সেভ করার থেকে কি করলাম, আমি অটো সেভ করার জন্য আমি এখানে আফটার ডিলে দিয়ে দিলাম, ঠিক আছে? আফটার ডিলে, ওকে, সো ডান। সো এখন আমাদের কোডের পালা, ঠিক আছে? এখন আমরা দেখব যে পাইথনে একটা সিম্পল কোড রান হয় কিনা, ঠিক আছে? সো এটা দেখার জন্য আমি প্রথমে যেটা করব, প্রিন্ট নামে একটা ফাংশন আছে, ঠিক আছে? প্রিন্ট, সো প্রিন্ট, এই প্রিন্ট ফাংশনের ভিতর আপনি যা দিবেন তাই প্রিন্ট হবে, ঠিক আছে? মানে আউটপুট হিসেবে দেখতে পারবেন। কারণ কি আপনি যদি দিন শেষে আপনি যে কোডটা লিখতেছেন এই কোডের আউটপুটটা দেখতে চান, তার মানে আমি এখানে কি করলাম, ফর এক্সাম্পল আমি 100 লিখলাম, 100 আউটপুটে দেখাবে, ঠিক আছে? এখন আউটপুট দেখার জন্য আমি কি করব, আউটপুট দেখার জন্য আমি কি করব, এই যে টার্মিনাল আছে, এই টার্মিনালে আমি আমার এই ফাইলটাকে এক্সিকিউট করব। সেই ফাইলটাকে এক্সিকিউট করার জন্য আমি কি করব, পাইথন লিখব, তারপর আমার ফাইলের নামটা লিখব ডে আন্ডারস্কোর 1 ডট পাই, ওকে? তার মানে আমি রান করলাম, দেখেন এই যে আমার 100 চলে আসছে, ঠিক আছে? তার মানে আমার পাইথনের কোডটা রান হচ্ছে, তার মানে আমি বলতে পারি যে এখন আমি নিশ্চিন্তে পাইথনের কোড এখানে লিখতে পারবো, ঠিক আছে? আপনাদের যদি এখানে কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ লিখে রাখতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই উত্তর দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেহেতু পাইথনের সেটআপ টেটআপের কাজ শেষ, এখন আমরা কি করব, আমাদের যে ডে 1 এর মেইন যে টপিক গুলা ছিল, যে ভেরিয়েবল, প্রথম যে টপিকটা ছিল ভেরিয়েবল, তাই না? সো ভেরিয়েবল জিনিসটা কি, তো আমি যদি এটা আপনাদেরকে একটু বুঝাই,
সবাই একটু ওয়েট করে আসতেছে, ঠিক আছে? সো আমি যদি ভেরিয়েবল নামটা একটু বুঝাই, ধরেন আমরা যখন প্রোগ্রাম লিখি, তাই না? তো আমরা সাধারণত কি করি, আমরা ডাটা নিয়ে কাজ করি, ঠিক আছে? ডাটা। সো ডাটা যে কোনো ধরনের হইতে পারে, তাই না? আমরা নাম্বার ডাটা হইতে পারে, টেক্সট ডাটা হইতে পারে, অনেক ধরনের ডাটা কিন্তু হইতে পারে, রাইট? সো এই ডাটাগুলা আমরা কি করি, একটা কন্টেইনারে সেভ করি। সো এটাকে আপনি কন্টেইনার ধরেন। তার মানে এই যে কন্টেনারের ভিতরে আমরা কি করি, কন্টেনারের ভিতরে হলো আমরা এই ডাটাটাকে রাখি, ঠিক আছে? সো আমরা এটাকে জাস্ট একটা ইকুয়াল সাইন বানাবো। তাহলে কন্টেইনার ইকুয়াল ইকুয়াল ডাটা, তাহলে এই যে কন্টেইনারটাকেই বলা হয় আপনার হলো ভেরিয়েবল, ঠিক আছে? তার মানে আপনি যেখানে আপনার ডাটাটাকে রাখতেছেন সেটাই আপনার ভেরিয়েবল। আপনি আপনার টাকা পকেটে রাখছেন, তাই না? তো পকেটটাকে আপনি আপাতত ভেরিয়েবল হিসেবে ধরেন, তাই না? আপনি মানি ব্যাগে রাখছেন, মানি ব্যাগটাকে আপাতত একটা ভেরিয়েবল হিসেবে ধরেন। আপনি বালতিতে পানি আছে, তো বালতিটা হলো ওই পানির জন্য একটা ভেরিয়েবল, তাই না? মানে যেখানে আপনি আপনার ডাটাটাকে স্টোর করে রাখেন টেম্পোরারি, ঠিক আছে? টেম্পোরারি স্টোর করে রাখেন। এখন আমি যদি এখানে এখন ব্র্যাকেটে লেখা দেই ভেরিয়েবল, এখন এই ভেরিয়েবল দুই ধরনের, ঠিক আছে? সো একটাকে বলা হয় সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ভ্যালু ভেরিয়েবল, মানে যেখানে এট এ টাইম একটা ভ্যালু রাখা যায়। আর আরেকটা হইলো আমার মাল্টি ভ্যালু ভেরিয়েবল, তাই না? যেখানে এট এ টাইম কি অনেকগুলা একাধিক ভ্যালু রাখা যাবে, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা আমাদের বাস্তবিক জীবনে আমরা যখন কাজ করি তখন দুই ধরনের ভেরিয়েবলই লাগে। তো আজকে আমরা সিঙ্গেল ভ্যালু ভেরিয়েবল নিয়ে কাজ করব ইনশাল্লাহ, ঠিক আছে? তো আশা রাখি আপনারা ভেরিয়েবলের কনসেপ্টটা বুঝছেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন, এবং ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন, যাতে করে ধরেন যে আমি ইন্সপায়ার হইতে পারি, ওকে? অথবা আমার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার এটা যেন করতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, তাই না? সো পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করা একদম সহজ কাজ, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আপনি যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, ওকে? এখন দেখেন, এই যে আমি এক্স ইকুয়াল 10 দিলাম, আসলে এই এক্স, আপনি যখন একজন এই আমার কোডটা দেখবেন তখন আপনি বুঝবেন যে এই ভেরিয়েবলের ভ্যালু কিন্তু 10, কিন্তু এই এক্স দ্বারা কি বুঝাইছে এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। তার মানে দেখেন, আপনার কোডে যদি এভাবে ভেরিয়েবলের নাম দেন যেটা কারেক্ট, যেটাতে কোনো ভুল নাই, কিন্তু আপনার কোডটা যে পড়বে সে কিন্তু বুঝবে না যে আসলে কোন ভেরিয়েবলের মানে কি। ধরেন আপনি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, তাই না? মনে করেন আপনি একটা সফটওয়্যার অথবা একটা মেশিন লার্নিং মডেল অথবা যে কোনো একটা প্রোগ্রাম 1 বছর ধরে করছেন। এখন আপনি আপনার মন মতো ভেরিয়েবলের নাম দিচ্ছেন যেগুলোর কোনো মিনিং নাই। এখন আপনি তো সারা জীবন একটা কোম্পানিতে থাকবেন না, অথবা আপনি তো একা কাজ করবেন না, আপনার টিম মেম্বার থাকবে। যখন আপনি আপনার টিম মেম্বারকে বলবেন ভাই আমার এই প্রোগ্রামে এই মডিফাই করতে হবে, তখন আপনার হাজার হাজার লাইনের কোডে যখন সে দেখবে যে আপনি কোনো মিনিংফুল ভেরিয়েবল দেন নাই,
মিনিংফুল ভেরিয়েবল নাম দেন নাই, তখন রিডেবিলিটি নষ্ট হয়ে যাবে। তখন আসলে ওই কোডে বেশি মডিফিকেশন করা যাবে না, অথবা গেলেও অনেক সময় লাগবে। ঠিক আছে, তার মানে আমরা যখন ভেরিয়েবলের নাম ডিফাইন করব, আমরা যখন ভেরিয়েবল ডিফাইন করব, তখন কিছু স্ট্যান্ডার্ড মানতে হবে আপনাকে। ঠিক আছে, আমরা ইন্ডাস্ট্রিতে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করি। সো এই স্ট্যান্ডার্ডটাকে বলে পিপ 8 স্ট্যান্ডার্ড। সো এটা, এই স্ট্যান্ডার্ডটা মানলে কি হবে, আমার কোডটা থাকবে ক্লিন, আমার কোডের রিডেবিলিটি বাড়বে, এবং আমার কোডটা খুব সহজে মেইনটেইন করা যাবে, মডিফাই করা যাবে। ঠিক আছে, তার মানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ভেরিয়েবল নেমিং এর স্ট্যান্ডার্ড রুলস গুলা ফলো করতে হবে। ঠিক আছে, সো কি কি রুলস আছে, কি কি চেকলিস্ট আছে, এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো ইনশাল্লাহ। প্রথম যেটা হলো স্নেক কেস। স্নেক কেস, স্নেক কেসটা কি? স্নেক কেসটা হলো, ধরেন আপনার একটা ভেরিয়েবলে মাল্টিপল ওয়ার্ড আছে, কিওয়ার্ড মাল্টিপল ওয়ার্ড। তো ধরেন যে প্রোডাক্ট একটা ওয়ার্ড, প্রাইস একটা ওয়ার্ড। এখন দেখেন, আপনি কিন্তু এই দুইটা ওয়ার্ডকে স্পেস দিয়ে ভেরিয়েবল নেম করতে পারবেন না, তাহলে এরর খাবেন। তো আপনাকে কি করতে হবে, একসাথে জোড়া লাগাইতে হবে। কিন্তু এই যে একসাথে যে জোড়া লাগাইছেন দুইটা ওয়ার্ড, এটা কারেক্ট, বাট স্ট্যান্ডার্ড ফলো করে না। তো এখানে আমরা কি করব, স্নেক কেসটা ইমপ্লিমেন্ট করব কিভাবে, আন্ডারস্কোর দিয়ে। তার মানে আপনি দুইটা ওয়ার্ডকে জোড়া লাগাইলেন, কি করলেন, আন্ডারস্কোর দিয়ে, এবং অবশ্যই আপনারা কি করবেন, দুইটা ওয়ার্ডই স্মল কেস রাখবেন। দুইটা ওয়ার্ডই কি রাখবেন, স্মল কেস। দেখেন সব ছোট হাতের। তো এই প্যাটার্নটাকে বলে স্নেক কেস প্যাটার্ন। তো আমি যদি 10 দেই, তার মানে এই ভেরিয়েবল নেমিংটা একটা স্ট্যান্ডার্ড নেমিং। আপনি যখন মাল্টিপল ওয়ার্ড, ফর এক্সাম্পল আরেকটা ওয়ার্ড আসলো, প্রাইস 1, প্রাইস 2, এরকম কিছু একটা। ঠিক আছে, মানে আরো ওয়ার্ড আপনি আন্ডারস্কোর লাগায় কি করলেন, স্নেক কেস প্যাটার্নটা জেনারেট করলেন। তো এটাকে বলা হয় স্নেক কেস প্যাটার্ন। 2 নাম্বারটা হলো মিনিংফুল। ঠিক আছে, মিনিংফুল এবং ডিসক্রিপটিভ নেমস। তার মানে এই যে আপনি যে প্রোডাক্ট প্রাইস লিখলেন, একটু আগে যে আমরা এক্স লিখছিলাম, এক্স দেখে কিন্তু আমার বোঝা যাচ্ছিল না যে এক্সটা কি বুঝায়। কিন্তু এই যে প্রোডাক্ট প্রাইস দ্বারা আপনি ঠিকই বুঝতেছেন এই ভেরিয়েবলটা আসলে কোনো একটা প্রোডাক্টের প্রাইসকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আপনি কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে এটা কি বুঝায়। তার মানে আপনাকে মিনিংফুল ভেরিয়েবল ইউজ করতে হবে। তার মানে স্নেক কেস গেল, মিনিংফুল গেল। এরপরে কি, ডোন্ট ইউজ রিজার্ভ কিওয়ার্ডস। সো এটা মানে কি, ডোন্ট ইউজ রিজার্ভ কিওয়ার্ডস মানে আমার পাইথনে কিছু বিল্ট ইন কিওয়ার্ড আছে। ঠিক আছে, যেমন লেন। ঠিক আছে, লেন কিওয়ার্ড আছে, আইএনটি কিওয়ার্ড আছে। ঠিক আছে, মানে বিল্ট ইন কিওয়ার্ড গুলাকে আমরা ভেরিয়েবলের নাম দিয়ে প্রকাশ করব না। ঠিক আছে, কারণ কি ওটা অলরেডি বিল্ট ইন করে রাখছে একটা কিওয়ার্ড। বুঝতে পারছেন? তার মানে ওই ধরনের ওয়ার্ড গুলাকে আমরা কখনোই ভেরিয়েবল নেম করব না। 3 নাম্বার হইলো, যখন আপনার বুলিয়ান ভেরিয়েবল থাকবে, বুলিয়ান মানে ইয়েস অর নো। ঠিক আছে, ইজ ইট ওকে, মানে দুইটা, হয় 0 নয় 1। ঠিক আছে, তখন আমরা কি করি, এইভাবে ডিক্লেয়ার করি, ইজ পাস, মানে সে কি পাস করছে, ইয়েস অর নো হবে, তাই না? যদি 0 দেই নো, আর যদি 1 দেই পাস। তার মানে কি, আমি এই যে ইজটাকে প্রথমে নিয়ে আসলাম, তারপরে ওইটার সাথে আপনার রিলেটেড ওইটা আমি দিয়ে দিব, ইজ পাস। ওকে, হ্যাজ মোবাইল,
তার কি মোবাইল আছে, হ্যাজ মোবাইল। ওকে, সো এটা একটা গুড ফরম্যাট অফ রাইটিং বুলিয়ান। দেন হলো সাধারণত এই ধরনের নামগুলা আমরা এই ধরনের প্যাটার্নটা আর কি, যেটাকে আমরা বলি অ্যাব্রিভিয়েশনস, আমরা অ্যাভয়েড করি। লাইক ইউজার এনএম, মানে সংক্ষেপে, এমন সংক্ষেপে লিখলেন, ঠিক আছে, মানে দেখতে খারাপ দেখাচ্ছে। তো আপনি এভাবে না লিখে আপনি ইউজার নেম লেখেন, কথা বুঝছেন এটা। আরেকটা কি, বি কনসিস্টেন্ট ইন হোল প্রজেক্ট। বি কনসিস্টেন্ট বলতে কি বোঝানো হয়েছে? বি কনসিস্টেন্ট বলতে বোঝানো হয়েছে যে এই যে আমি যে এখানে স্নেক কেস ফরম্যাটে লিখছি না, আপনি পুরো প্রজেক্টেই, পুরো প্রোগ্রামে এই স্নেক কেস ফরম্যাটটা ফলো করবেন, ঠিক আছে, মানে একটা ফরম্যাট। তাহলে কি আপনার রিডেবিলিটিটা খুব সুন্দর হয় এবং আপনার কোডের স্ট্রাকচারটা দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। আর ভেরিয়েবল নেম শুড রিপ্রেজেন্ট নাউন। আপনার ভেরিয়েবল নেমটা যেন একটা নাউন রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো এগুলো মুখস্থ রাখার কিছু না, এটা যখন আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে। এবং দেখেন এই যে স্ট্যান্ডার্ড রুলস, এটা অনেক সময় কিছু কিছু জায়গায় ভাইবাতে ধরে, কিন্তু এটা অলওয়েজ প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এটা ধরেন যে আপনি যত ভালোই প্রোগ্রামার হন না কেন, আপনার কোডে যদি ক্লিন কোড, রিডেবিলিটি, মেইনটেনেবিলিটি না থাকে, আপনার কোডটাকে আমরা গার্বেজ কোড হিসেবে ডিফাইন করব এবং আপনার ইন্ডাস্ট্রিতে আপনার একটা ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে। সবাই বুঝতে পারছেন? তো ক্লাসটা কেমন লাগতেছে একটু জানাবেন। আপনারা কে কে এই স্ট্যান্ডার্ড রুলস সম্পর্কে জানতেন, অথবা কাদের কাছে একদম নতুন কনসেপ্ট ছিল এটা, কাইন্ডলি কমেন্ট করবেন। কাইন্ডলি কমেন্ট করবেন যাদের কাছে এই স্ট্যান্ডার্ডটা একদম নতুন ছিল। ওকে, তাহলে তার মানে বোঝা গেল যে মানে নতুন কিছু জানলেন, ঠিক আছে। সাধারণত এগুলো আপনি ধরেন যে সবগুলা টিউটোরিয়ালে অথবা সব কোর্সে বলতে দেখবেন না, কারণ কি আমরা ধরেন যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো সো আমরা অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি, সো আমাদের যে সফটওয়্যার গুলো আমরা বানাতে হয়, তাই না। সো ওই সফটওয়্যার বানানোর সময় কিন্তু আমাদের অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, যাতে করে ওই সফটওয়্যারটা লং রানে যেন ভালো করে, ঠিক আছে। সেই জন্য আমরা যখন আমাদের কোনো ডেভেলপারকে হায়ার করি, এটা নতুন হোক ওল্ড হোক, আমরা আসলে এই বিষয়গুলো তাদের মাথায় দিয়ে দিই যে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের ভেরিয়েবল নেমিং এর ঘটনা শেষ, ঠিক আছে। আরেকটা জিনিস মিস করে গেছি, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভেরিয়েবল যখন আপনি পুরোটাই কি করবেন, বড় হাতের লিখবেন, ধরেন যে প্রোডাক্ট, এটা হলো একটা কনস্ট্যান্ট, মানে যখন আপনি সবগুলো আপার কেস লিখবেন, এই দেখেন কনস্ট্যান্ট মানে কি, এটা আপনি ফিক্সড, চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে ভেরিয়েবলটা ডিফাইন করলাম, এই ভেরিয়েবলকে আউটপুট হিসেবে দেখতে চাই। তো এই ভেরিয়েবলকে আউটপুট হিসেবে দেখতে চাইলে আমাকে কি করতে হবে, প্রিন্ট ইউজ করতে হবে। প্রিন্টের ভিতর আমি প্রোডাক্ট প্রাইসটা দিয়ে দিব, তার মানে আমি প্রিন্ট ফাংশনের ভিতর আমার ভেরিয়েবলটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এখন আবার রান করব পাইথন day_1.py। তার মানে দেখেন আপনার এখানে আমার প্রোডাক্ট প্রাইসের 1 এর ভ্যালু 10 ছিল, এই 10টা আমার এই যে নিচে টার্মিনালে দেখা যাচ্ছে, ঠিক আছে, নিচে টার্মিনালে দেখা যাচ্ছে। আমি যদি এখানে 100 দেই, এখন দেখবেন 100 আসবে। আমি যদি 1000 দেই, এই যে 1000 চলে আসবে, ঠিক আছে। ওকে, এই 1000 চলে আসবে। এখন তার মানে আমরা প্রিন্টের ভিতর কি করলাম, আমরা একটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারলাম। এখন দেখেন এই যে আমি যে ডাটা রাখছি, এই ডাটা তো অনেক ধরনের,
অনেক ধরনের বলতে আমি যদি একটা ওয়েবসাইটে যাই, আমি যদি একটু ওয়েবসাইটে যাই, ধরেন যে দারাজ, দারাজটি একটু লোড নেয়। আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন একটু দেখেন এই যে এখানে কি লেখা ব্যাচ আর এখানে কি লেখা 7, তাই না? জাস্ট আমি দুইটাকে আলাদা করার জন্য এই ব্যাচটাকে আমরা কি বলি, একটা টেক্সট বলি, তাই না, যেটা এ বি সি ডি এফ জি এস দিয়ে লেখা হয়। আর 7টা কিসের মতো, নাম্বারের মতো। তার মানে ডাটার আবার ধরন আছে। ডাটার আবার কি আছে, ডাটার আবার ধরন আছে। কি কি ধরন? অনেকগুলা ধরন আছে। যেমন ডাটার ধরনগুলো যদি আমি আপনাদেরকে বলি, তাহলে হলো নাম্বার টাইপ ডাটা। কি টাইপ ডাটা? নাম্বার টাইপ। ঠিক আছে, মানে যেটা নাম্বার। তো নাম্বার কি কি ধরনের আছে? ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার বা দশমিক না। আরেকটা কি, আপনার ফ্লোট, যেটাকে বলা হয় দশমিক সংখ্যা, যেটাকে বলা হয় দশমিক সংখ্যা। ঠিক আছে, তার মানে এই যে দুই ধরনের নাম্বার আমরা আমাদের প্রোগ্রামে ডাটা হিসাবে ইউজ করি, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোট। এখন দেখেন এই যে আমি যে এখানে লিখলাম, এটাকে বলা হয় ইন্টিজার নাম্বার, কারণ কি এটা পজিটিভ নাম্বার, কোনো দশমিক নাই। আবার আমি যদি -1000 দেই, এটাও একটা ইন্টিজার নাম্বার, কারণ কি এটা দশমিক নাই। কিন্তু আমি যদি 1000.5 দেই, এটা একটা ফ্লোট নাম্বার, মানে দশমিক নাম্বার। তাহলে এই যে ডট দেওয়ার পরে যখন থাকবে জিরো, জিরো বাদে যাই থাকবে ওইটাকে আমরা ফ্লোট নাম্বার বলি। এখন এটা তো গেল নাম্বারের ঘটনা। এখন আরেক ধরনের ডাটা আছে, সেটাকে আমরা বলি স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং। স্ট্রিং এর সংজ্ঞা হলো একদম সহজ। সো স্ট্রিং এর সংজ্ঞা হলো, আপনি সিঙ্গেল কোটেশন, আপনি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতর যাই লিখবেন সেটাই আপনার স্ট্রিং। তা আমি প্রোডাক্ট নেমটা লিখলাম, ধরেন যে শার্ট 1 ফর এক্সাম্পল। তার মানে আমি যদি কোনো টেক্সটকে রিপ্রেজেন্ট করতে চাই, আপনি এভাবে ডিরেক্ট লিখলে হবে না, আপনাকে কি করতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে শার্ট 1। আমি যদি লিখতে চাই কান্ট্রি নেম, ডাবল কোটেশনের ভিতর লিখলেও ওইটাও স্ট্রিং। সো আমি লিখলাম বাংলাদেশ। তার মানে এই ভ্যালুটাকে বলে, এই ডাটাটাকে বলে স্ট্রিং ডাটা। আবার এমনও হইতে পারে যে আপনি স্ট্রিং এর ভিতর নাম্বার লিখতে পারেন। সো স্ট্রিং এর ভিতর যদি নাম্বারও লেখেন, সেটাও আসলে কি, সেটাও আসলে এক ধরনের স্ট্রিং, সেটাও আপনার কি এক ধরনের স্ট্রিং। তার মানে স্ট্রিং এর সংজ্ঞা হলো সিঙ্গেল কোটেশন অথবা মাল্টিপল কোটেশনের ভিতর আমি যা লিখবো সেটাই হলো আমার স্ট্রিং। সবাই বুঝতে পারছেন? ওকে, সো এটা হলো আমার স্ট্রিং। আরো আরো ধরনের ডাটা টাইপ আছে, এর মধ্যে আরেকটা হলো কালেকশনস। তো কালেকশন নিয়ে আমরা পরে কথা বলবো। তো আজকে আমরা সাধারণত
এই নাম্বার টাইপ ডাটা এবং স্ট্রিং তো আমরা বুঝে গেছি, স্ট্রিং এর আরো কাজ আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা নাম্বার টাইপ ডাটা দেখবো, ঠিক আছে? সো আমরা যদি আমাদের টপিকে যাই, এই যে আমি যা কিছু বলছি না সব এখানে লেখা আছে, ঠিক আছে? আমি যদি টপিকে যাই, আমার ভেরিয়েবল পর্যন্ত ডিক্লেয়ার করা শেষ, স্ট্রিংটা আমরা দেখছি। এখন আমরা দেখব ইউজার ইনপুট মানে কি। ইউজার, আপনি যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চান কিভাবে নেবেন? তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য হলো ইনপুট নামে একটা ফাংশন আছে। সো আমি যদি ফর এক্সাম্পল ইনপুট, ফর এক্সাম্পল আমি লিখলাম ইউজার নেম, আমি তারপর দিলাম ইনপুট। এই যে দেখেন ইনপুট ফাংশনের ভিতর আমি যখন ইউজ করব তখন আমার টার্মিনাল আমার কাছ থেকে ইনপুট চাবে, মানে একটা প্রম্পট চাবে, ভাই তুমি কিছু একটা লেখো। তা আমি লিখলাম প্লিজ এন্টার ইওর নেম। ওকে, সো আমি এখন রান করব। এই যে দেখেন আমার কাছে একটা ইনপুট চাচ্ছে, ঠিক আছে? তা আমি ইনপুট দিলাম মাই নেম ইজ সালমান। আচ্ছা, এটা আমি আউটপুট হিসেবে এখনো দেখাই নাই। প্রিন্ট ইউজার নেম। তা আমি লিখলাম মাই নেম ইজ সালমান। দেখেন আমি যেটা ইনপুটে দিছি সেটা আউটপুট হিসেবে আসছে, মানে কি এটা একটা প্রম্পট আকারে আপনার কাছ থেকে নিচ্ছে। তা আপনি আমার দেন, ধরেন যে আমি কমেন্ট থেকে একজনের নাম বলি, কমেন্ট থেকে একজনের নাম বলি, সেটা হলো শারমিন আক্তার সুমি। তা আমি এখানে লিখলাম শারমিন আক্তার সুমি। দেখেন তার নামটা চলে আসছে, মানে কি আপনি টার্মিনালে ইনপুট দিতে পারতেছেন এই ইনপুট ফাংশনের মাধ্যমে। এখন দেখেন এই যে আমি ইনপুট দিলাম, এই ইনপুটটা আসলে কোন ধরনের ডাটা বিলং করে, সে কি নাম্বার, সে কি স্ট্রিং? আসলে ইনপুটে আপনি যাই দিবেন সেটা হলো স্ট্রিং। ফর এক্সাম্পল আপনি যদি ইনপুটে 10 দেন, এই 10টা আসলে নাম্বারের মতো দেখালো, এটা একটা স্ট্রিং। এটা প্রমাণ কি? আমি যদি কোনো একটা ভেরিয়েবলের ডাটা টাইপ বের করতে চাই, আমি যদি কোনো একটা ভেরিয়েবলের ডাটা টাইপ বের করতে চাই, তখন আমি টাইপ লিখব, টাইপ ফাংশনটা ব্যবহার করব, ঠিক আছে? তো আমি কিভাবে ব্যবহার করব দেখাই। আমি এই প্রিন্টের ভিতর টাইপ লিখব, তারপর আমি এখানে ভেরিয়েবল নেমটা দিয়ে দিব। চলেন এখন দেখি আমি যে ইনপুটটা দিচ্ছি ওটা কি টাইপের ডাটা। আমি লিখলাম সালমান। দেখেন এখানে কি আসছে, str মানে স্ট্রিং টাইপ ডাটা। এটা হলো স্ট্রিং টাইপ ডাটা, str মানে স্ট্রিং টাইপ। তো ফর এক্সাম্পল আমি যদি একটা নাম্বার দেই 100, তাও দেখবেন যে স্ট্রিং, তার মানে এটা একটা স্ট্রিং ডাটা। এটা একটা কি ডাটা? স্ট্রিং ডাটা। আর কোন টাইপের ডাটা এটা দেখার জন্য আমরা কি করছি, এটা দেখার জন্য আমরা টাইপ ফাংশনটা ব্যবহার করছি। তার মানে কোন একটা ডাটা আসলে কোন ধরনের টাইপ বিলং করে এটা আমি জানতে পারবো টাইপ ফাংশনটা দিয়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা কেউ একজন বলেন তো এখনই, আমি 500 দিলাম, 500 যদি দেই এটা কোন টাইপের ডাটা হবে? একজন বলেন। হুম,
না, ইমতিয়াজ আহমেদ মাফি এটা একটা স্ট্রিং। অলওয়েজ মাথায় রাখবেন, ইনপুট ফাংশনের ভিতর আমরা যাই দিচ্ছি সেটাই স্ট্রিং, বুঝছেন ইমতিয়াজ ভাই? ওকে, থ্যাংক ইউ সো মাচ। শাহনেওয়াজ ইন্ট হয় নাই। সো সো যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছেন তাদের জন্য একটা ছোট গিফট থাকবে। আমাদের কোঅর্ডিনেটর আপনাকে মেসেজ করবে যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন এই সময়ের মধ্যে, মানে 10টা 46-এর মধ্যে, ঠিক আছে? ওকে, সো আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন। সো আমরা যেহেতু বলছি ইয়া দিব, গিফট দিব, সো ইনশাল্লাহ গিফট দিব। সো এটা নিয়ে আপনার অরি হওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে, নাইস। এখন আমরা ভেরিয়েবল বুঝলাম, ডাটা টাইপ বুঝলাম, স্ট্রিং বুঝলাম, ইনপুট ফাংশন বুঝলাম। এখন আমরা নেক্সট যে টপিকটা শিখব সেটা হলো অ্যারিথমেটিক অপারেটর। একটু একটা মিনিট। ওটা দেরিতে যাওয়া হয়। আমি সবার কোশ্চেনে অ্যান্সার দেব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো এখন আমরা যে টপিকটা শিখবো সেটার নাম অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমাদের কোডে কমেন্ট রাখতে হয়, ঠিক আছে? কমেন্ট মানে কি? কমেন্ট হলো এমন একটা জিনিস, আপনি লিখবেন কোডে বাট এক্সিকিউট হবে না, কোডে লেখা বাট এক্সিকিউট হবে না। সো এটা দেওয়া হয় হ্যাশ দিয়ে। সো কমেন্ট। সো ফর এক্সাম্পল, কমেন্টটা কেন? আমার প্রত্যেকটা ব্লকে যে আমি কোড লিখতেছি, তাই না? প্রত্যেকটা কোডের মিনিং থাকে। তো আমি একটা মিনিং দিলাম, আমি এখন অ্যারিথমেটিক শিখবো, অ্যারিথমেটিক অপারেটর। সেটা কোডে থাকবে বাট এক্সিকিউট হবে না, এটা জাস্ট আমাদের বোঝার জন্য। আচ্ছা, এখান থেকে অ্যারিথমেটিক অপারেটরের কাজ শুরু হবে। এখন অ্যারিথমেটিক অপারেটরের কাজটা কি? আমি যদি আপনাদেরকে বুঝাই, এই যে দেখেন দারাজ, এই যে দেখেন, আমি যদি এটা একটু জুম করি, দেখেন অ্যাকচুয়াল প্রাইস হলো 935। এখানে ডিসকাউন্ট দিছে 25%। তাহলে আপনার ডিসকাউন্ট প্রাইস কত? 699, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি যদি আমাদের এখানে যান, ডিসকাউন্ট 33%, অ্যাকচুয়াল প্রাইস 6000, ডিসকাউন্ট প্রাইস হলো 4020। তার মানে দেখেন এখানে অবশ্যই একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয়েছে যে 6000 থেকে 33% বাদ দিলে 4020 হবে। তার মানে আপনি যখন একটা সিস্টেম বানাচ্ছেন, কোন একটা সফটওয়্যার বানাচ্ছেন, ওখানে কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন লাগবে। তো এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমাকে কি করতে হবে? আমাকে যোগ ইউজ করতে হবে, ভাগ ইউজ করতে হবে, মাইনাস ইউজ করতে হবে, গুণ করতে হবে, আমাকে অনেক সময় ভাগশেষ বের করা লাগতে পারে, আমাকে স্কোয়ার বের করা লাগতে পারে। তার মানে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন কিন্তু আমাকে করতে হবে। তো এই ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য আমরা কি করি? আমরা অনেক ধরনের সিম্বল ইউজ করি, যেটাকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। যেটাকে কি বলা হয়? অ্যারিথমেটিক অপারেটর। সো ফর এক্সাম্পল, আমি যদি যোগ করতে চাই, মনে করেন প্রোডাক্ট প্রাইস 1, একটা প্রোডাক্টের প্রাইস, ধরেন যে আমি প্রথম প্রোডাক্টের প্রাইস হলো 100 টাকা, প্রোডাক্ট প্রাইস 2 200 টাকা। তা আমি এই দুইটা যোগ বের করতে চাই, তাহলে টোটাল
প্রোডাক্ট প্রাইস ইকুয়াল প্রোডাক্ট প্রাইস 1 প্রোডাক্ট প্রাইস 2। আর একটা কথা বলি, আপনি যখন কোড লিখবেন কোডটা ডান দিকে চলে যেতে পারে, তাই না? সো বারবার আপনি ডানে স্ক্রল ডাউন করা লাগতে পারে। এটা থেকে বাঁচার জন্য আপনি উপরে ভিউতে ক্লিক করবেন আর ওয়ার্ড র্যাপে ক্লিক করবেন, তাহলে কোডটা নিচে নিচে থাকবে। দেখেন আমি যদি ডান দিকেও যাই সে আর ডানে যাবে না, নিচে নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে আপনার সময়টা সেভ হবে। তার মানে দেখেন এই যে এখানে আমরা কি করলাম, প্লাস অপারেটরের মাধ্যমে আমরা যোগ করতেছি, ঠিক আছে? তারপর ধরেন যে আমি প্রোডাক্ট 1টা 2টা কিনছি, তাহলে কোয়ান্টিটি অফ প্রোডাক্ট 1, ধরেন যে 2টা কিনছি, তাহলে একটার প্রাইস যদি 100 টাকা হয় তাহলে 2টার প্রাইস কত? 200 টাকা। তাহলে টোটাল প্রোডাক্ট প্রাইস কত হবে? আমি স্কুল কলেজে যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করছি ওভাবেই করব, ইনটু কোয়ান্টিটি অফ প্রোডাক্ট 1। তার মানে গুণ করে হলো স্টার দিয়ে, গুণ করে হলো স্টার দিয়ে, আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, ঠিক আছে? তাহলে এখানে হলো আমার 200 আসবে, এখানে আমার 100 আসবে, 200 সরি এখানে আমার 200 আসবে। তো টোটাল প্রোডাক্ট প্রাইস আসবে, প্রিন্ট টোটাল প্রোডাক্ট প্রাইস হবে আমি একটু কি করব, এইগুলাকে এখন কমেন্ট রাখবো, ঠিক আছে? আপনি একবারে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ, ঠিক আছে? কন্ট্রোল স্ল্যাশ এখানে কোথাও মনে প্রিন্ট করছি ইউজার নেম, ওকে। সো টোটাল প্রোডাক্ট প্রাইস কত? 400 টাকা, ঠিক আছে? তার মানে দেখেন আমি এখানে গুণের জন্য ইউজ করলাম স্টার, যোগের জন্য ইউজ করলাম যোগ। সেবার এভাবে যদি আমরা বিভিন্ন ধরনের অপারেটর দেখি আমরা কি কি ধরনের অ্যারিথমেটিক অপারেটর আছে। যেমন দেখেন যোগ, যোগ করার জন্য প্লাস, বিয়োগ করার জন্য মাইনাস, গুণ করার জন্য স্টার, ভাগ করার জন্য স্ল্যাশ। তারপর আপনি যদি ভাগফল বের করতে চান তাহলে কি 3, ওকে? তারপরে কি ভাগশেষ বের করার জন্য মডিউলাস, তার মানে কি 7 ভাগ 2 করলে 2 মানে 7কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1 থাকে, তাহলে রেজাল্ট কত? 1। আপনি যদি পাওয়ার দিতে চান a স্কয়ার b স্কয়ার a কিউব b কিউব, তাহলে কি করবেন? ডাবল স্টার দিবেন, ঠিক আছে? তাহলে 2 কিউব, 2 কিউব মানে কত? 8, ঠিক আছে? সো মোটামুটি এই কয়েকটা আমার কি থাকে, অ্যারিথমেটিক অপারেটর থাকে। তো আমি আপনাদেরকে একটা শর্ট কোশ্চেন করতেছি, আমাকে জাস্ট বলবেন এটা আউটপুট কত। সো আমি কোডটা দেখাচ্ছি, আমাকে এখন বলবেন এই যে এটার আউটপুট কত। আমাকে এখন বলবেন এটার আউটপুট কত। এক মিনিটের মধ্যে 10:57 মধ্যে আপনি আউটপুটটা বলবেন। এই যে আমি কোড দেখাইছি, আমি 10:57 কমেন্টে যাব, এটার আউটপুট কত।
ভালোভাবে দেখেন, আর কয়েক সেকেন্ড বাকি। ইটস জাস্ট এ ফান, প্রোগ্রামিং ইজ এ ফান। ঠিক আছে, আপনি মানে আপনি ধরেন যে অনেকে এখানে হয়তো আজকে একদম নতুন, অনেকের কাছে এটা উপর দিয়ে যেতে, বাট ফান হিসেবে ধরেন। ইটস লাইক সামথিং, আপনি খাতা কলমে যেভাবে অঙ্ক করতেন, এখন জাস্ট আপনি কোড আকারে লিখতেছেন, দ্যাটস ইট ভাই। ঠিক আছে, আপনি এটাকে ফান হিসাবে ধরেন। ওকে, তো সময় শেষ, এখন আমি দেখি, তাহলে এখন দেখি আউটপুটটা আমি প্রিন্ট করি, তাই না? আচ্ছা, আরো কিছুক্ষণ বাকি, 10টা 57 বাজুক। 10টা 57 দেখি বাজছে, রাইট? এখন দেখি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, রাইট? তো প্রথমে আপনারা কে বলছিলেন? অনেকে বলছিলেন 1600। ঠিক আছে, 1600 অনেক জায়গায় বলছেন, পরে মনে এডিট করছেন। ওকে, নাইস। ঠিক আছে, আপনাদের সকলের কাছে ছোট একটা ইয়া চলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো লাগতেছে আপনারা যে ইন্টারেক্ট করতেছেন, আম, মানে খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ প্রতিটা ক্লাসই থাকবেন। ওকে, তো সাধারণত আমাদের আমাদের ওয়ার্কশপ ফ্রি হইলেও আমাদের প্রত্যেকটা ওয়ার্কশপ ওয়েবিনারে আমরা চেষ্টা করি যে আহ, আমাদের সাথে যারা জয়েন করে কিছু না কিছু শিখুক। ঠিক আছে, ওকে, তারপর সে ডিসিশন নেই, আচ্ছা আমাদের আমাদের কমিউনিটি থেকে সে পেইড সার্ভিস নিবে কিনা। আমরা কাউকে কখনো ফোর্স তো করি না। ঠিক আছে, বাট অ্যাটলিস্ট তারা জয়েন করার আগে তারা আমাদের সম্পর্কে জানুক। ঠিক আছে, কারণ বর্তমানে কিন্তু এই যে স্টুডেন্ট সাপোর্টটা আমরা পাই না, তাই না? তো আপনি কিন্তু এখান থেকে খুব সহজে স্টুডেন্ট সাপোর্ট গুলা পাচ্ছেন, ভালো টিচার পাচ্ছেন। ঠিক আছে, তো এটাই আর কি, একটা গুড কমিউনিটি আর কি। আচ্ছা, এখন আমরা চলেন একটা প্রবলেম সলভ করব। এতক্ষণ তো ধরেন যে আমরা কনসেপ্ট শিখলাম, তাই না? এখন আমরা অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে আমরা একটা প্রবলেম সলভ করব, সিম্পল। সো এই প্রবলেমটা সলভ করে আমাদের ক্লাস শেষ ইনশাল্লাহ। আচ্ছা, সো দেখেন, আমি একটা সিম্পল বিলিং সিস্টেম বানাইতে চাই ফর ই কমার্স প্ল্যাটফর্ম। যখন একটা ইউজার কোন একটা প্রোডাক্ট পারচেজ করবে, আমাকে কিছু বিষয় ক্যালকুলেট করতে হবে। কি? টোটাল প্রাইস, যেটা আমরা একটু ক্যালকুলেট করছি গুণ দিয়ে, তাই না? ডিসকাউন্ট, ডিসকাউন্ট কিভাবে বের করে? তাহলে এখানে কত? 10% অফ টোটাল প্রাইস। ট্যাক্স, 5% অফ টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট। তারপর টোটাল ফাইনাল পেয়েবল অ্যামাউন্ট, তার মানে কি টোটাল মাইনাস ডিসকাউন্ট প্রাইস, ট্যাক্সটা হলো প্লাস হবে, তাই না? এখন চলেন, এই যে 10% বলেন, 5% বলেন, এগুলো তো একটা ভেরিয়েবল, তাই না? মানে আপনার 10% হইতে পারে, 15ও হইতে পারে, 20ও হইতে পারে, আবার 2% হইতে পারে, মানে চেঞ্জেবল, ডাইনামিক। তা আমরা কি করব? এই ভ্যালুগুলাকে আমরা ইউজার ইনপুটের মাধ্যমে নিব। ঠিক আছে, তো আমি এখন কি করব? নতুন একটা নতুন নতুন সেখানে নতুন একটা ফাইল নিব। ঠিক আছে, সো নিউ ফাইল, প্রবলেম, আচ্ছা, ইকম বিলিং ডট পাই। সো আমাকে কি বলছে? আমরা আগে প্রবলেমটা আবার পড়ি। ইউনিট প্রাইস কোয়ান্টিটি, তাই না? তার মানে আমরা ধরেন যে একটা প্রোডাক্টের প্রাইস নিব এবং ওইটা কয়টা কিনছে সেটা আমরা দেখব। সো আমরা প্রথমে কি করব? একটা ইনপুট নিব, প্রোডাক্ট নেম, ইনপুট
এন্টার ইওর পারচেসড প্রোডাক্ট। সো যেহেতু ডান দিকে চলে যাচ্ছে, আমি এখানে ভিউ ওয়ার্ড্রেব দিয়ে দিই, কারণ প্রত্যেকটা নতুন ফাইলে এটা দিতে হয়। তারপর ধরেন যে আমি এখান থেকে মনে করেন যে আমি একটা কোর্স পারচেস করলাম, ঠিক আছে, মনে করেন যে আমি কম্পিউটার ভিশন কোর্সটা পারচেস করলাম, ঠিক আছে, পারচেস কোর্স। সো কোয়ান্টিটি, আচ্ছা প্রথমে হলো প্রোডাক্ট প্রাইস, তো ধরেন যে 4000, অ্যাকচুয়াল হলো 6000 টাকা, ঠিক আছে মনে করেন, ওইটাও তো আমি ইনপুট হিসেবে নিব। প্রাইস, এখন দেখেন আমরা যখন অ্যারিথমেটিক অপারেশন করি আমাদের অবশ্যই নাম্বার হইতে হবে, তাই না? কিন্তু আমি তো ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা জানি এটা একটা স্ট্রিং হিসাবে কাউন্ট করে, রাইট? সো আমার এই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। সেই যখন আমি একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করব, আমি যদি বুঝাই আরেকটু এখানে, আমি যদি ফর এক্সাম্পল আমি তো স্ট্রিং নিচ্ছি, আমি যদি স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে চাই, এই কনভার্সনটাকে বলে টাইপ কাস্টিং। তার মানে টাইপ কাস্টিং কাকে বলে? একটা ডাটা টাইপ থেকে ডাটা টাইপ এক্স থেকে ডাটা টাইপ ওয়াই তে যখন আমরা কনভার্ট করতে যাই, এই কনভার্সনটাকেই বলা হয় টাইপ কাস্টিং। তার মানে আমার ইউজার ইনপুটে কিন্তু আমি নাম্বার নিচ্ছি, কিন্তু তো স্ট্রিং হিসাবে কাউন্ট হচ্ছে। এটার জন্য আমরা টাইপ কাস্ট করব। টাইপ কাস্ট কিভাবে করব? এটাকে আমরা ফ্লোট বানাবো, কারণ কি প্রাইসের দাম ফ্লোট হইতে পারে। সো কি হলো, আমার স্ট্রিংটা ফ্লোট নাম্বারে কনভার্ট হয়ে যাবে। আপনি যদি ইন্টিজারে কনভার্ট করতে চান, ইন্টিজার, ঠিক আছে, ওকে। সো আমি ফ্লোট দিলাম। কোয়ান্টিটি, সো কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি তো কোনো ফ্লোট হয় না, দশমিক হয় না, এটা একটা ইন্টিজার নাম্বার থেকে পজিটিভ। সো আমি ইন্ট ইনপুট enter the quantity, তাহলে কোর্স নিয়ে গেল ইন্টোকে। এখন আমরা ডিসকাউন্ট 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 অনেক সময় ইয়া থাকে, ফ্লোট থাকে। সো ফ্লোট ইনপুট এন্টার দা ডিসকাউন্ট, তারপর হলো ট্যাক্স, তাই না? ট্যাক্স ফ্লোট ইনপুট এন্টার দা ডিসকাউন্ট, ওকে। সো আমরা কি করলাম, ইনপুট নিয়ে নিলাম। এখন আমি জাস্ট দেখবো আমার প্রত্যেকটা ভ্যালু ইনপুট হিসেবে আসতেছে কিনা, এটা আমরা আউটপুটে দেখবো। সো প্রোডাক্ট নেম কমা, একসাথে আমরা দেখবো প্রোডাক্ট প্রাইস কমা কোয়ান্টিটি কমা ডিসকাউন্ট কমা ট্যাক্স, ওকে। সো আমরা যদি রান করি ecom billing.py, so enter your purchase course, ধরেন যে কম্পিউটার ভিশন কোর্স প্রাইস, অ্যাকচুয়াল কোর্স প্রাইস হলো 6000, কোয়ান্টিটি 2টা,
ডিসকাউন্ট 33, আচ্ছা এখানে স্ট্রিংটা চেঞ্জ করি নাই, আর ট্যাক্স হলো 5, দেখেন সবগুলো ভ্যালু কিন্তু আসছে, তার মানে এখানে ট্যাক্স দিয়ে দিব, ঠিক আছে, ট্যাক্স। ওকে, তার মানে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা ভেরিয়েবল, যে ভেরিয়েবল গুলো আমার দরকার, ওই ভেরিয়েবল গুলো কিন্তু আমি এখানে নিয়ে নিছি, ঠিক আছে। ওকে, এখন আমার কি, এখন হলো আমার অ্যারিথমেটিক অপারেশন গুলা করা। তো আমি যদি আবার কোশ্চেনে একটু যাই, প্রশ্নের ভিতরে একটু যাই, তাহলে আমার আলটিমেটলি এটা বের করতে হবে আমার ফাইনাল কত টাকা হয়েছে, তাই না? তো এটা বের করার জন্য আমরা প্রথমে যেটা করি যে টোটাল প্রাইসটা বের করি, যে ইউনিট প্রাইস মানে কোয়ান্টিটি ইনটু আমার অ্যাকচুয়াল প্রাইসটা, তাই না? সো টোটাল প্রাইস, টোটাল প্রাইস সো প্রোডাক্ট প্রাইস ইনটু কোয়ান্টিটি, ঠিক আছে। তারপরে কি আমার 10% ডিসকাউন্ট কোনটার উপর, টোটাল প্রাইসের উপর। এখন আমরা ছোটবেলায় ঐকিক নিয়ম করছি, তাই না, 10% ডিসকাউন্ট কিভাবে বের করে, রাইট? আমরা যদি ঐকিক নিয়মটা দেখি, যে ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট আমি এখানে কমেন্ট করলাম, একটা প্রোডাক্টের প্রাইস 100 টাকা অথবা 120 টাকা, তাহলে 5% ডিসকাউন্ট হয়েছে, তাই না? তাহলে 100 টাকা 100 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, রাইট? তাহলে কত হয়, 500 ভাগ 100, তাহলে কত হয়, 5 হয়, তাই না? তার মানে 100 থেকে 5 মাইনাস যাবে, রাইট? তার মানে দেখেন ডিসকাউন্টের সাথে কি হবে, আমার অ্যাকচুয়ালটা গুণ হবে, আর এটা হলো কনস্ট্যান্ট, ঠিক আছে। সো আমার ডিসকাউন্ট প্রাইস হলো টোটাল প্রাইস ইনটু, আমি যে ডিসকাউন্টটা নিছি এটা আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে ডিসকাউন্ট প্রাইস, এটা সরি, এটা হলো আমার ডিসকাউন্ট অ্যামাউন্টটা বের হলো, কিন্তু প্রাইসটা কিভাবে বের হবে, আমি টোটাল প্রাইস থেকে মাইনাস করতে হবে আমাকে কিন্তু, তাই না? তো 5 টাকা ডিসকাউন্ট হলে 100 থেকে 5 মাইনাস হয়ে যাবে, তার মানে 95 থাকবে, রাইট? আর ট্যাক্সের ক্ষেত্রে উল্টা, যোগ হবে। এন্ড ট্যাক্সটা কোনটার উপর বসবে, এই ডিসকাউন্ট প্রাইসের উপর। দেখেন আমার কোশ্চেনে কিন্তু ট্যাক্সটা কিসের উপর, আফটার ডিসকাউন্ট। ওকে, সো ট্যাক্স প্রাইস, সো ডিসকাউন্ট প্রাইস ইনটু ট্যাক্স ডিভাইডেড বাই 100, ওকে, তার মানে টোটাল প্রাইস। ওকে, তার মানে দেখেন, ও সরি, এটা টোটাল প্রাইসের যোগ হবে, যোগ, ও ডিসকাউন্ট প্রাইসের সাথে যোগ হবে, সরি সরি, টোটাল প্রাইস না, ডিসকাউন্ট প্রাইসের সাথে। তাহলে আমরা এখন কি করি, এটাকে আমরা প্রিন্ট করি, ঠিক আছে। সো প্রোডাক্ট নেম, এটা এখন হবে হলো টোটাল প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ট্যাক্স প্রাইস। সো কম্পিউটার ভিশনকে আমি সংক্ষেপে সিভি লিখলাম, 6000 লিখলাম, কোয়ান্টিটি 2 লিখলাম, 33% ডিসকাউন্ট, ট্যাক্স 5%। তাহলে দেখেন আপনার ফাইনাল, যেহেতু 2টা কোর্স কিনছেন, আপনাকে কত টাকা দিতে হবে, টোটাল 8442 টাকা। সো আপনার আসে হলো 12,000, দেখেন 6000 ইন্টু 2, 33% চলে গেলে এটা, আর ট্যাক্স প্রাইসটা এটা আসে, ঠিক আছে। ওকে, সো দেখেন এই যে আমরা কিন্তু একটা, এই যে একটা রিয়েল লাইফ
যেটা আমাদের ই-কমার্স বিলিং সিস্টেমে প্রতিনিয়ত এই ধরনের ক্যালকুলেশন গুলো করতে হয়। আপনি অ্যাকাউন্ট সফটওয়্যার বলেন, ঠিক আছে, ইনভেন্টরিতে বলেন, যে সকল জায়গায় ম্যাথমেটিক্যাল লাগে সেখানে কিন্তু আমাকে কি করতে হয়, এই অপারেশন গুলো করতে হয়। তো আপনারা অনেক সময় মনে বলেন যে ভয় পান, ভাইয়া প্রোগ্রামিং কি ম্যাথ জানতে হয়? কোন ম্যাথ? ইনিশিয়াল লেভেলে কিন্তু আপনাকে আসলে কি করতে হবে, এই ম্যাথমেটিক্যালের যে বিভিন্ন ইকুয়েশন, ফর্মুলা, এগুলো কিন্তু জাস্ট আপনাকে কি করতে হবে, এই অ্যারিথমেটিক অপারেটর দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই সবকিছুই ধরেন যে আমাদের কোথায় এই ডকুমেন্টে আমি যা যা বলছি সবকিছু করা হয়েছে। সো এটাই আর কি আমার ক্লাস এই পর্যন্ত। এখন জাস্ট আমি আচ্ছা, আমি এখন ওয়ান বাই ওয়ান সবার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে, একদম উপর থেকে যাই, সবার কোশ্চেন অ্যান্সার দিব। আপনারা যে যা পারেন কোশ্চেন করতে পারেন। আচ্ছা, ঈশা হোসেন গালিব কোশ্চেন করেছিলেন, সিঙ্গেল ভেরিয়েবল মানে নিউমেরিক ভ্যালু? না, সিঙ্গেল ভেরিয়েবল মানে এই যে দেখেন, আমি যদি এখানে যাই, দেখেন আমি কিন্তু এখানে একটা ভেরিয়েবলের ভিতর একটা ডাটা রাখছি। তার মানে এই যে একটাই ডাটা, আমি কিন্তু এখানে আরেকটা ডাটা নিয়ে আসি নাই, ঠিক আছে, আরেকটা ডাটা নিয়ে আসি নাই। তার মানে এইটাকে বলা হয় সিঙ্গেল ভ্যালু ভেরিয়েবল, মানে একটাই ডাটা রাখতে পারবেন। আর যখন মাল্টিপল ডাটা আমরা রাখা শিখবো, ওইটাকে বলা হয় কালেকশন ভেরিয়েবল, ঠিক আছে। আশা রাখি উত্তর পেয়েছেন। হ্যাঁ, কমেন্টটা হাইলাইট করার জন্য। সো স্ট্রিংয়ের ডাটা লিখতে হলে কোটেশন দিতে হবে, ইয়েস, হয় সিঙ্গেল কোটেশন নয় ডাবল কোটেশন, ঠিক আছে। ওকে, সিঙ্গেল টাইপ ডাটা না, সিঙ্গেল টাইপ ডাটা মানে কি, আপনি ওখানে একটা ডাটা, এক ধরনের ডাটা রাখছেন, এটা নাম্বারও হইতে পারে, এটা স্ট্রিংও হইতে পারে। আর স্ট্রিং তো হলো যেটা আপনি সিঙ্গেল কোটেশনে লিখতেছেন, ওইটাও সিঙ্গেল টাইপ ডাটা, বাট ওইটা ডাটা টাইপ, ঠিক আছে। ওকে, ওকে, এখন অবধি কোড, ওকে, ওকে, সে আপনি জাস্ট আপনি কোডটা লিখছেন। ওকে, নেক্সট নেক্সট। আচ্ছা, এক ভাই কোশ্চেন করছেন যে একটু কঠিন লাগতেছে, আপনি বিবিএ ডিপার্টমেন্ট থেকে। এটা ন্যাচারাল, কারণ আপনি তো ওই কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই। বাট আমি বলি, আমাদের কোম্পানিতে কিন্তু একজন ভাই জব করে, সে কিন্তু আপনার ভেটেনারি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, 3 বছর ধরে আমাদের এখানে আছে, ঠিক আছে। সে স্ট্রাগল করছে এবং অনেক কষ্ট শিখছে, আমাদের স্টুডেন্ট ছিল, আমার কাছে শিখছিল আলহামদুলিল্লাহ, এবং এখন খুব ভালো একটা রোল প্লে করতেছে, ঠিক আছে। তো সে কিন্তু ধরে রাখছে, সে কিন্তু অনেক কষ্ট করছে, এবং সে এমন না যে সোনার হরিণ মুখে দিয়ে আসছে, ওরকম কিছু না। সে লাইক অনেক কষ্ট করে বড় হয়েছে, ঠিক আছে, লাইফে অনেক স্ট্রাগল করছে। সে 1.5 বছর শিখছে, ফ্রেন্ডের কাছ থেকে ল্যাপটপ এনে শিখতো, ঠিক আছে, যখন তখন তো তার ল্যাপটপ ছিল না। তারপর আমার কাছে শিখছে, আমি তারপর তাকে একটা কোম্পানিতে প্রথমে ইন্টার্নশিপ দেই, দেন ওখান থেকে আমার সাথে ফ্রিল্যান্সিং কাজ শুরু করে, দেন এখন আমাদের কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করতেছে, বেশ কিছু প্রজেক্ট করতেছে, ঠিক আছে। তো আপনি বিবিএ হইলেও কোনো প্রবলেম নাই, আপনি অন্য ডিপার্টমেন্ট হলেও কোনো প্রবলেম নাই, কারণ কি প্রোগ্রামিং হলো, আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন আপনি ইনশাল্লাহ ভালো করবেন, ঠিক আছে। আচ্ছা, কোডটা আবার দেখাবো একটু পরে, সবার শেষে দেখাচ্ছি। পরে কি ভিডিওগুলো দেখা যাবে? হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে ভিডিওটা থাকবে ইনশাল্লাহ। থ্যাংকস, ওয়েলকাম। কোডগুলো শেয়ার করা যাবে? ইয়েস, আমি কোডটা শেয়ার করে দিব, নো ইস্যু উইথ দিস। আমাদের কমিউনিটি গ্রুপ আছে, আমাদের এই কমেন্টে আমাদের কোঅর্ডিনেটর কমিউনিটি গ্রুপের লিংকটা দিয়ে দিবে ইনশাল্লাহ, ওখানে কোডটা পাবেন। আচ্ছা, এখন হলো যে ফাইজুল করিম ভাই বলছে, ভাই কোডটাকে আবার একটু দেখাবেন? হ্যাঁ, কোডটা একটু দেখাচ্ছি।
তো বেট বেটার আমি কোডটা কমেন্টে দিয়ে দিই, ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কেমন লেগেছে আপনারা বলেন, আগামীকাল ইনশাল্লাহ থাকবেন কিনা? সবাই বলেন ইয়েস থাকবো, ঠিক আছে? অবশ্যই থাকবেন। আগামীকাল কিন্তু আমাদের আরো ইম্পর্টেন্ট টপিক। আসলে কি, মানে প্রোগ্রামিং কে ভয় পাওয়া যাবে না। প্রোগ্রামিং অনেক মজার একটা বিষয়। আপনি যদি এই প্রোগ্রামিংটা মজা পেয়ে যান, আপনি মেশিন লার্নিং শিখেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখেন, আপনি এনিথিং শিখেন, আপনি দেখবেন যে ভালো লাগবে, বুঝছেন? আর আপনি যদি আমাদের কমিউনিটিতে জয়েন হতে চান, তার মানে দেখেন আমরা এই যে প্রি ওয়ার্কশপটাই কত কেয়ারিং করি, এবং আমাদের কমিউনিটির প্রত্যেকটা টিচার কিন্তু খুব কেয়ারিং, আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো আমাদের নেক্সট মান্থে আর কি মেশিন লার্নিং এর এনএলপি, কম্পিউটার ভিশন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সটা শুরু হবে। অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে? লাইফে নিজের উপর একটু ইনভেস্ট করবেন, ঠিক আছে? আপনার কত টাকা যাবে? আপনি দেখেন, আপনি কিন্তু বাইরে অনেক কিছু খান, রাইট না? আপনি বুফে খান, বার্গার খান, কত কিছু খান, বাট নিজের ক্যারিয়ার ডেভেলপের জন্য নিজের উপর একটু ইনভেস্ট করেন, ঠিক আছে? কত টাকা যাবে? আপনার 4,000 5,000 টাকা যাবে, ঠিক আছে? আপনি তো এখানে ইনস্টলমেন্টও দিতে পারবেন, এবং আপনি তো ভালো জায়গায় দিচ্ছেন। যদি এমন হতো যে এমন জায়গায় দিচ্ছেন যেখানে দিলে আসলে আপনার টাকা নষ্ট যাবে, তো ওই গ্যারান্টি আমি দিচ্ছি। আপনি যদি একদম ধরেন যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোর্সটা কমপ্লিট করেন, আর আপনি যদি বলেন যে আমাদের কমিউনিটি থেকে কিছু জানতে পারেন নাই, তাহলে সবগুলো টাকা আপনাকে 3 ডাবল ফেরত দিব। 3 ডাবল, 3 ডাবল, 3 ডাবল। এটা আমার কথা, এই যে ভিডিওতে কিন্তু রেকর্ড আছে, ঠিক আছে? তো ইনশাল্লাহ যারা ইনশাল্লাহ জয়েন করতে চান অবশ্যই জয়েন করবেন। সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন। আবার নেক্সট ক্লাস দেখা হবে আগামীকাল রাত 10টার দিকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।